প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রত্যেককেই দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন বিজনেস আপডেটে। জাকিয়া তাজরিন সঙ্গে আছে আপনাদের। দেশের ৮০% মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ভারত থেকে ৩ কোটি ডোজ টিকা কেনা হয়েছে, যা দিয়ে ৯% মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। এর বাইরে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত $৫০ কোটি দিয়ে টিকাদান কার্যক্রমের আওতায় আসবে আরো ৩১%। এখন পর্যন্ত কেনা ও প্রতিশ্রুত অর্থায়নের সব মিলিয়ে দেশের ৪০% মানুষকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে। বাকি ৪০% মানুষকে টিকা দিতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এতে ব্যয় হতে পারে ৯ থেকে ১৪,০০০ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে টিকা দেওয়ার মাধ্যমে অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব হবে। তিনি বলেন, সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে ঋণ সহায়তা আরো সহজ করতে চেষ্টা করছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে করোনাকালে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS) আয়োজিত এক ওয়েবিনারে পরিকল্পনা মন্ত্রী একথা বলেন। ওয়েবিনারে BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ করোনার প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে একটি পলিসি ব্রিফ উপস্থাপন করেন। এ নিয়ে বিস্তারিত কথা বলছি ডক্টর নাজনীন আহমেদের সঙ্গে, সিনিয়র রিসার্চ ফেলো BIDS। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি যে পলিসি ব্রিফটি উপস্থাপন করেছেন, একটু জানতে চাচ্ছি করোনা কালে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বা আপনাদের প্রজেকশনটা কিরকম? আমি পলিসি ব্রিফে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, করোনা থেকে আমাদের অর্থনীতিকে যদি আবার আগের অবস্থায় বা তার চেয়েও ভালো অবস্থায় নিতে হয়, তাহলে আমাদের কেবল স্বল্পকালীন পরিকল্পনা করলে চলবে না, মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে। এবং সেই কারণেই আমি বলেছি যে করোনার রিকভারি ফেজ বা করোনা থেকে আমরা যে বেঁচে থাকবো বা টিকে থাকবো, সেটা হচ্ছে 2021 সনের জুন পর্যন্ত। এই সময়টা যাবে আমাদের টিকে থাকার সংগ্রামের সময়। এরপর বলছি যে 2021-22 যে অর্থ বছর, সেটা হচ্ছে রিকভারি, অর্থাৎ আমরা আবার পুনর্বার আমাদের স্বাভাবিক যে একটা উন্নয়নের গতিধারায় আমরা ছিলাম করোনার আগের বছরগুলোতে, সেই গতিধারায় আমরা ফিরবো। এবং তারপর আমি বলছি যে 22-23 অর্থ বছর নিয়েও আমাদের এখনই ভাবতে হবে, যেটাকে আমি বলছি প্রোগ্রেস ইয়ার, অর্থাৎ করোনার সময় আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একটু বেশি জোরে অর্থনৈতিক উন্নয়নটাকে নিতে হবে। এবং সেই কারণেই আগামীর 21-22 অর্থ বছর ছাড়াও 22-23 অর্থ বছর নিয়েও এখনই আমাদেরকে ভাবতে হবে। এবং সেই দিক থেকে আমাদের একটা বড় জায়গা যেখানে আমাদের দরকার হবে, সেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কারণ করোনায় যে মানুষ কাজ হারিয়েছে বা আয় কমে গেছে, তাদেরকে আবার কাজে ফিরিয়ে আনতে পারলেই কিন্তু সরকারকে আর খাদ্য কিংবা অর্থ সহায়তায় এত অর্থ ব্যয় করতে হবে না। এবং এই জন্য সরকারকে অবশ্যই উন্নয়ন যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে যেই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই উন্নয়ন প্রকল্পগুলোর যেন সঠিক যথাসময়ে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তার পাশাপাশি সরকারের যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম আছে বা সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে, তার মধ্যে বেশ কিছু কর্মসূচি আছে যেগুলো কর্মসৃজন করে, অর্থাৎ সাধারণ মানুষের জন্য কাজের সৃষ্টি করে যাতে মানুষ আয় করতে পারে। সেই কর্মসৃজনের ক্ষেত্রে সরকারকে আরো বেশি অ্যালোকেশন দিতে হবে। এছাড়াও সরকারকে অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনার যে ইতোমধ্যে যে প্যাকেজ আছে সেগুলো ছাড়াও সরকার অতি সম্প্রতি একটি নতুন প্যাকেজ ঘোষণা দিয়েছে 2,700 কোটি টাকার, যেটা এনজিওদের মাধ্যমে বিতরণ হবে বা সরকারের যে সকল সংস্থা একেবারে গ্রামে গঞ্জে রুট লেভেলে মানুষের সাথে কাজ করে তাদের মাধ্যমে বিতরণ হবে। এই ধরনের প্রকল্পগুলো আরো বেশি নিতে হবে, যাতে সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অতি ক্ষুদ্র উদ্যোক্তা যারা কৃষি, মৎস্য, ছোট ছোট শিল্প, কলকারখানা, বিভিন্ন জায়গার সাথে যারা যুক্ত বা এই ধরনের ছোট এন্টারপ্রাইজ যাদের আছে, তাদের জন্য এই প্রকল্পগুলো থাকতে, এই ধরনের সহায়তার যে উপায়গুলো সেগুলো আরো বাড়াতে হবে। বিশেষ করে রপ্তানি নির্ভর শিল্প খাতের কিছু কিছু কলকারখানা কিন্তু বন্ধ হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে অর্ডার নাই। ওই ধরনের খাতগুলো, ওই ধরনের যেগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা একেবারে কাজ হারিয়েছেন, তাদের জন্য তাদের দক্ষতা উন্নয়ন করে তারা যাতে নতুন
কোন ধরনের কাজে যুক্ত হতে পারেন সেই ধরনের প্রজেক্ট নিতে হবে, যাতে তাদের যে সময়টিতে তারা স্কিল ডেভেলপ করবেন বা নতুন কাজ শিখবেন সেই সময় যাতে তাদের সামান্য কিছু ইনকাম থাকে। আগামীর বাজেটে এই ধরনের প্রোগ্রামগুলো যদি রাখা যায়, আমি মনে করি আমরা স্বাস্থ্যগত দিক থেকে এই ভ্যাকসিন আসার ফলে মানুষের মধ্যে যে আস্থার সঞ্চার হয়েছে, আশার সঞ্চার হচ্ছে, আমরা সেটাকে কাজে লাগিয়ে যদি এই ধরনের কর্মসৃজনমূলক প্রকল্প পরিকল্পনা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক রিকভারি খুব সমস্যার হওয়ার কথা নয়। করোনার পূর্ববর্তী আমাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল বা আমাদের যে প্রজেকশন গুলো ছিল যে 2025-এর মধ্যে বা 30-এর মধ্যে আমরা একটা জায়গায় যাচ্ছি, ওই জায়গায় গত 1 থেকে 1.5 বছর কিন্তু অনেকটা স্থবিরতার মধ্য দিয়ে বাংলাদেশের ইকোনমি তো আপনারা দেখেছেন ছিলাম। সেই জায়গা থেকে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যে টার্গেট গুলো ছিল সেগুলো কতটা ডিলে হতে পারে বলে আপনি মনে করেন? করোনার সময় আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো আন্তর্জাতিক সংস্থাগুলো করেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা কিন্তু নিজেরা বলছে যে আমরা 2021-এর শেষে গিয়ে রিকভারি করা শুরু করব। এখন সেই রিকভারি যদি ঠিকমতো হয়, সেটা অর্জন করা সম্ভব হবে যদি 2021-এর মধ্যে আমরা রিকভারির পর্যায়ে চলে যাই। এবং ভ্যাকসিনের মাধ্যমে আমি সেই সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, তবে এই সম্ভাবনা কতটা কাজে লাগিয়ে আমরা টার্গেটে থাকবো সেটা নির্ভর করবে আমাদের অবকাঠামোর যে উন্নয়নমূলক সরকারের প্রকল্পগুলো এবং যে মেগা প্রকল্পগুলো সেটার বাস্তবায়নে। কারণ এই মেগা প্রকল্পগুলোই পারে একদিকে কর্মের সৃষ্টি করতে প্রচুর মানুষের জন্য এবং অর্থনৈতিক সুযোগ তৈরি করতে। কাজে এই সময় আমাদের যতই সমস্যা থাক, উন্নয়ন প্রকল্পগুলোকে যেন আমরা ট্র্যাকে রাখতে পারি, এই ব্যাপারে মনোযোগ দিতে হবে। তাহলে আমাদের 2024-এর উন্নয়নশীল দেশ হবার যে পরিকল্পনা, যে টার্গেট রয়েছে, সেটা যেমন আমরা অর্জন করতে পারবো, আর 2030-এ যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে টার্গেট গুলো আছে, সেটাতে ইতোমধ্যে কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করছি, দারিদ্র্য এবং পুষ্টি এই জায়গাগুলোতে। এবং আমি মনে করি যে মানুষের জন্য যদি কর্মসংস্থান সৃষ্টির যে কথাগুলো একটু আগে বললাম, সেটা হলে মানুষের আয় থাকলে তাহলে তার খাবার কিংবা পুষ্টির সমস্যা হবে না। কাজে আয় সৃজনের দিকেই আমাদের মনোযোগ দিতে হবে বেশি, তাহলে 2030-এর যে লক্ষ্যমাত্রা সেখানেও আমরা যেতে পারবো। তবে শিক্ষাটা নিয়ে আমাদের এখন বিশেষ ভাবা দরকার, কারণ আমাদের অনেকগুলো লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার সুযোগ ইত্যাদিতে, যেটা করোনার কারণে একটু এখনো পর্যন্ত কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় এখনো যেতে পারি নাই। কাজেই শিক্ষার জায়গাটাতে কিন্তু আমাদের এখন বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।